আচ্ছা, আমরা হচ্ছে যে ভাইব্রেটিং স্ট্রিংয়ের এইটা দেখিয়েছিলাম যে একটা স্ট্রিং ইকুইলিব্রিয়ামে, একটা স্ট্রিং এরকম সোজা আছে, তারপর সেটাকে আমরা ডিসপ্লেস করলাম, মানে ট্রান্সভার্স ডিরেকশনে ডিসপ্লেস করলাম। তার জন্য এবার যতটা ডিসপ্লেস করেছি সেটা কোন ইকুয়েশন স্যাটিসফাই করে। তো দেখলাম সেটা একটা ওয়েভ ইকুয়েশন স্যাটিসফাই করছে, এবং সেই ওয়েভের ভেলোসিটি হচ্ছে গিভেন বাই স্কোয়ার রুট অফ টেনশন বাই, এটা হচ্ছে মাস পার ইউনিট লেংথ। ঠিক আছে, এবার আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফোর্সড ভাইব্রেশন অফ stretched string. আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা স্ট্রিং, এটা হচ্ছে ওয়াল, এবার এটা হচ্ছে স্ট্রিং, দিস ইজ ওয়াল। তো স্ট্রিংয়ের এই এন্ডটা ফিক্সড, এইটা হচ্ছে দিস ইজ এক্স ইকুয়াল টু 0, আর এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু এল। এবার এটার ফোর্সড ভাইব্রেশন, তার মানে স্ট্রিংয়ের যে অন্য এন্ডটা আছে সেইটাকে আমি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিয়ে ভাইব্রেট করাচ্ছি, অর্থাৎ মনে করো একটা টিউনিং ফর্ক স্ট্রিংয়ের অন্য এন্ডের সঙ্গে কানেক্ট করে দিয়েছি এবং সেটা ভাইব্রেট হচ্ছে। ঠিক আছে, তার মানে এবার বাউন্ডারি কন্ডিশনটা তাহলে কি হবে? বাউন্ডারি কন্ডিশন হচ্ছে যে এবার যদি ইফ ওয়াই, যেটা কিনা এক্স এবং টাইমের ফাংশন, সেইটা ইকুয়াল টু যদি আচ্ছা, বাউন্ডারি কন্ডিশন ওটাকে নিচে লিখুন না, এক্স ইকুয়াল টু 0 ওখানে লিখবেন না। বাউন্ডারি কন্ডিশন নিচে এক্স ইকুয়াল টু 0 লিখবো? না না, বলছিলাম যে এক্স ইকুয়াল টু 0 নিচে বাউন্ডারি কন্ডিশন লেখা ও শুরু করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাউন্ডারি কন্ডিশনটা এবার আমাদের লিখতে হবে। তো যদি y ইকুয়াল টু ডিস্টারবেন্স বা ডিফ্লেকশন ফ্রম ইকুইলিব্রিয়াম হয়, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে স্ট্রিংটা অরিজিনালি যেরকম সোজা আছে সেইটা, তো সেখান থেকে স্ট্রিংয়ের যতটা ডিফ্লেকশন হচ্ছে সেটা যদি আমি y দিয়ে ডিনোট করি, তাহলে দেন দিস y at x equal to 0, সেইটা সমান হবে কিছু একটা, মানে অসিলেশন, কেননা আমি এখানে টিউনিং ফর্ক দিয়েছি, তো এটা সাইন ওমেগাটিও হতে পারে, কস ওমেগাটিও হতে পারে। আমরা এখানে ফর দ্য টাইম, মানে ফর এক্সাম্পল আমরা কস ওমেগাটি নিলাম আর কি। আর অন্য এন্ডটা যেহেতু দেওয়ালের সঙ্গে কানেক্টেড আছে, তাহলে ওয়াই এক্স টি ফর এক্স ইকুয়াল টু এল, এইটা 0। ঠিক আছে, আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি এই, মানে ওয়াইটা, দিস ওয়াই
this y satisfies ওয়েভ ইকুয়েশন, অর্থাৎ del 2y del x2 equal to 1 by v square del 2y del t2। বেশ, এইবার তার মানে হচ্ছে yx3টা হচ্ছে এটার সলিউশন। ঠিক আছে, এবার নাও আচ্ছা এবার দেখ আমরা কি আচ্ছা, এখানে না একটা কোশ্চেন আছে, ওই যে y এর সাথে ফাংশন অফ x, t ওটা যে অ্যাড করা হয়েছে, মানে ওটা কি বোঝাচ্ছে? মানে কেন অ্যাড করা হয়েছে বাউন্ডারি কন্ডিশনে? এটাই তো দেওয়া আছে, মানে যেহেতু বলেছে যে ফোর্সড ভাইব্রেশন, তার মানে একটা স্ট্রিংকে টান টান করে রেখে সেটার একটা এন্ড মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 0, সেটাকে ভাইব্রেট করানো হচ্ছে। এবার ওয়াই বলতে বোঝাচ্ছে যে যে কোনো মুহূর্তে এটার স্ট্রিংটার পজিশন, যেমন ধর স্ট্রিংটা যদি কোনো একটা মোমেন্টে এরকমভাবে থাকে, তাহলে ওয়াই বলতে এই ডিফ্লেকশনটা বোঝাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু 0তে যে ডিফ্লেকশন, তার মানে এই যে অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন, সেইটা তো একটা কোনো সিম্পল ভাইব্রেশনই হবে, কেননা টিউনিং ফর্ক তো মানে সিম্পল হারমোনিক অসিলেটরের মতো ভাইব্রেট করে। ঠিক আছে, মানে ওখানে এক্স হচ্ছে, তাহলে এক্সটা কি ডিসপ্লেসমেন্ট? এক্স হচ্ছে মানে পজিশন অফ আ পয়েন্ট অন দ্য স্ট্রিং। ওটা পাশে লিখুন। অফ আ পার্টিকেল অন দ্য স্ট্রিং। মানে এই সাদাটা হচ্ছে সুতোটা, বুঝেছিস তো? এই জিনিসটা হচ্ছে স্ট্রিং, বুঝতে এইটা পেরেছি। হচ্ছে স্ট্রিং, আর সেই স্ট্রিংটাই উপর নিচ করছে, আপ ডাউন করছে। আর টিটা তো হচ্ছে টাইম, টিটা টাইম। আর ওয়াইটা তো পুরো অ্যামপ্লিটিউডের মতো কাজ করছে। ইয়েস, মানে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যামপ্লিটিউড। হুম। তাহলে হচ্ছে, তাহলে ওয়াই এর সাথে এক্স আর হ্যাঁ, আর হচ্ছে টি এর মানে সম্পর্ক আছে বলে ওই জন্য ফাংশন অফ ধরা হয়েছে তো। ওয়াইটা হচ্ছে এক্স আর টি এর ফাংশন। হ্যাঁ হ্যাঁ, হুম। ঠিক আছে, এটা একদম বুঝতে পেরেছি। হুম। আচ্ছা এইবার এখানে এটা আরেকবার লিখতে হবে, সেটা হচ্ছে ওয়াই এক্স টি অ্যাট টি ইকুয়াল টু 0, এইটা আমরা বলছি a0 cos ওমেগা টি। এটা তাহলে ইন জেনারেল, এই সরি at x equal to 0, তাহলে ইন জেনারেল মানে হচ্ছে যে ফর এনি x, displacement of the স্ট্রিংয়ের ডিসপ্লেসমেন্ট অর্থাৎ y ফাংশন অফ এক্স টি, সেটা তাহলে কি হবে? এক্ষুনি তুই যেটা বললি যে ওয়াইটা তাহলে অ্যামপ্লিটিউডের মতো কাজ করছে, এবং আমরা দেখতেই পাচ্ছি যে অ্যামপ্লিটিউডটা
এক এক জায়গায় বা ওয়াই এর, হ্যাঁ অ্যামপ্লিটিউডই অ্যাকচুয়ালি, অ্যামপ্লিটিউডটাই এক এক জায়গায় এক এক রকম, মানে শুরুতে এরকম, তারপর জিনিসটা কমে গেল, তারপর জিনিসটা আরও কমে গেল, তার মানে কি দাঁড়াচ্ছে যে অ্যামপ্লিটিউডটা হচ্ছে এক্স এর ফাংশন। তাহলে ইন জেনারেল মানে ফর এনি এক্স, এক্স ইকুয়াল টু জিরোতে তো এ জিরো কস ওমেগা টি, ভালো কথা, কিন্তু অন্যান্য এক্সের জন্য ব্যাপারটা তাহলে কি হবে, অ্যামপ্লিটিউড থাকবে যেটা কিনা এক্সের একটা ফাংশন হবে, তারপরে কস থাকবে, ওমেগা টি থাকবে, তার সঙ্গে আমাকে, যেহেতু আমি ইন জেনারেল যে কোনো এক্সের জন্য যেহেতু আমি জিনিসটাকে লিখছি, তাই আমি একটা এক্সট্রা ফেজ এখানে ওমেগা টির সঙ্গে অ্যাড করলাম, উইচ ইজ ফাই, লিখে দিচ্ছি এটা। তাহলে যেখানে where এ এক্স, হ্যাঁ বল, ও অন্য বলছিলাম কালার, যে অন্য কালার নয়, ব্র্যাকেট। এটা তো সেন্টেন্স যেহেতু একটা, ওর সঙ্গে অ্যাটাচ থাকবে, হ্যাঁ হ্যাঁ এটা ওই একটা যে সেন্টেন্স, পাশে ব্র্যাকেট। আচ্ছা, বুঝেছি। যেখানে এক্স হচ্ছে অ্যামপ্লিটিউড of the various particles of the string, various of the string and ax at x equal to 0, সেটা হচ্ছে a নট, যেটা আমরা প্রথমেই লিখেছি a নট, এইটা হলো, আর ফাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। এবার এটাকে আমরা বসাবো হচ্ছে ওয়েভ ইকুয়েশনে, ওয়েভ ইকুয়েশনের নাম্বার দিয়ে দিই 1, তাহলে ইউজিং দিস in the wave equation 1, তো সেখানে কি আছে, del 2y del x2 equal to 1 by v square del 2y del t2, और এবার এই yটাকে এখানে ইউজ করব, তো এটা তো ইয়ে হবে, টোটাল ডেরিভেটিভ হবে d2a dx2 cos omega t plus phi equal to 1 by v square, কসের দুবার, কসের হচ্ছে মাইনাস সাইন, তারপর আবার মাইনাস কস, ওয়ানটা মাইনাস সাইন থাকবে, মাইনাস, তারপরে আবার আচ্ছা ওমেগা স্কোয়ার বেরোবে, কস ওমেগা টি প্লাস ফাই, এবং তার সঙ্গে এ এক্স। এবার দুদিকে কস ওমেগা টি প্লাস ফাই ক্যান্সেল আউট হয়ে ফাইনালি আমি পাচ্ছি d2a dx2 equal to minus omega square by v square ax। দাঁড়ান দাঁড়ান আরেকটা। আচ্ছা, ওখানে মাইনাসটা হলো কি করে? মাইনাস ওমেগা স্কয়ার কস ওমেগা টি প্লাস এটা টাইম ডেরিভেটিভ নে একটু করে দেখ, পেয়ে যাবি, টাইম ওয়াইটাকে ডেরিভেটিভ। দুদিকে বসা, তারপর দুবার টাইম ডেরিভেটিভ নিতে হবে। হুম, পরে বলবো।
আচ্ছা, সেকেন্ডটা তো এই যে অথবা যে আছে ওটা তো হচ্ছে যে অ্যামপ্লিটিউড, ওর রেসপেক্টে তো করা হয়েছে না? হুম, সেকেন্ডটা বলতে মানে লেফট ওই হ্যান্ড সাইড। ডেল স্কোয়ার এ বাই ডেল এক্স স্কোয়ার, না হ্যাঁ ডেল হ্যাঁ না হ্যাঁ ডি এক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, এক্স এর ফাংশন তো এটা, এটা তাই ওটার, হুম হ্যাঁ ডি টু এ ডিএক্স টু হয়েছে। এই যে কস ওমেগা টি প্লাস হচ্ছে যে পাই হুম, ইকুয়াল টু, এই যে মানটা না বুঝতে পারছি না, 1/v² মাইনাস ওমেগা স্কোয়ার, এটা যে টাইমের রেসপেক্টে যে করবো। হ্যাঁ আচ্ছা দাঁড়া, স্টেপগুলো তাহলে করে দিচ্ছি আমি, এক সেকেন্ড। হুম, হুম, দাঁড়া। ওয়াই সমান এ এক্স কস ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা, ডেল ওয়াই ডেল টি মানে হচ্ছে এ এক্সটা কনস্ট্যান্ট, ডিডিটি অফ কস ওমেগা টি প্লাস ফাই। তাহলে কস মানে হচ্ছে মাইনাস সাইন ওমেগা টি প্লাস ফাই ইন্টু ওমেগা, টি এর সঙ্গে যেহেতু আছে। এবার যদি এটা সেকেন্ড আরেকবার টাইম ডেরিভেটিভ নিই, তাহলে মাইনাস এক্স ওমেগা, তারপর সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস ওমেগা টি প্লাস ফাই, তারপরে তারপরে আবার মানে ওমেগা টি প্লাস ফাই এর ডিডিটি করলে ওমেগাটা আসবে। মানে এটা হচ্ছে ডেরিভেটিভের চেন রুল, বুঝলি? মানে যদি আমি বেসিক্যালি আমি এটা করছি, ডিডিটি অফ সাইন ওমেগা টি প্লাস ফাই এটা বার করতে চাইছি। তো আমি যদি ওমেগা টি প্লাস ফাইকে ইউ ধরি, তার মানে আমি ডিডিটি অফ সাইন ইউ করতে চাইছি। তো এটাকে আমি লিখতে পারি ডিডি ইউ অফ সাইন ইউ ইন্টু ডিইউ ডিটি। ডিডি ইউ অফ সাইন ইউ হচ্ছে কস ইউ, আর ডি ইউ ডিটিটা এখান থেকে পাবো, বাদিকে হচ্ছে ওমেগা আর ডান দিকে মানে দুদিকে ডিডিটি নিয়ে এইটা পাচ্ছি, তাহলে ডিইউ ডিটি হচ্ছে ওমেগা কস ইউ ইন্টু ওমেগা, তার মানে ওমেগা ইন্টু কস ওমেগা টি প্লাস ফাই, এইভাবে আসছে ব্যাপারটা। এবার এখানে ওমেগা দুবার আছে, তাই ওমেগা স্কোয়ার। এই যে পুরো ক্যালকুলেশনটা। বুঝতে পেরেছি। হুম, তাহলে এইটা এলো। এবার ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ার, দিস ইজ কে স্কোয়ার এ হয়ে গেল। এবার এটাকে সলভ করলে এ এক্সটা আসবে, ডি টু এ ডি এক্স টু মাইনাস কে স্কোয়ার এ এক্স और ডি টু এ ডি এক্স টু প্লাস কে স্কোয়ার এ এক্স ইকুয়াল টু 0। এবার ট্রায়াল ফাংশন এ এক্স ইকুয়াল টু দ্য পাওয়ার এম এক্স, তাহলে ডি এ ডি এক্স হচ্ছে এম টু দ্য পাওয়ার এম এক্স, ডি টু এ ডি এক্স টু হচ্ছে এম স্কোয়ার এ টু দ্য পাওয়ার এম এক্স। তাহলে সুতরাং এম স্কোয়ার টু দ্য পাওয়ার এম এক্স প্লাস কে স্কোয়ার এ টু দ্য পাওয়ার এম এক্স ইকুয়াল টু 0। সুতরাং কে স্কোয়ার ইকুয়াল টু
মাইনাস এম স্কোয়ার মানে হচ্ছে প্লাস মাইনাস আই এম। ও আচ্ছা, উল্টো লিখলাম। এম এর ভ্যালু তো বার করছি আমি। এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার, তাহলে এম ইকুয়াল টু প্লাস মাইনাস আই কে, তাহলে এ এক্স ইকুয়াল টু কোএফিসিয়েন্ট হিসেবে কি লিখবো, স্মল দিয়ে লিখি, এ e to the power I kx plus b e to the power minus I kx। এবার এইটাকে তো অনেকভাবেই লেখা যায়। প্রথমে এটাকে ভেঙেই লিখি, cos kx plus I sin kx plus b cos kx minus I sin kx, অর্থাৎ a plus b cos kx plus I a minus b sin kx। আচ্ছা, এটাকে তার মানে এ ওয়ান cos kx প্লাস বি ওয়ান সাইন kx, এইটা হলো এ এক্সটা। পরে পেয়ে যাচ্ছি এই, এটাই পেলাম তো, হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে আবার আমরা রিরাইট করতে পারি কিভাবে, না এ ওয়ান ইকুয়াল টু লিখি, তাহলে এ সাইন আলফা আর বি ওয়ান ইকুয়াল টু যদি এ কস আলফা লিখি, লেট এইটা দেন a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, আর tan আলফা ইকুয়াল টু হচ্ছে a1 বাই b1। ওকে, এবার এটা যদি এরকম ধরা হয় তাহলে a ফাংশন অফ x এটা সমান হবে a সাইন আলফা cos kx প্লাস a cos আলফা সাইন kx। তাহলে a যদি কমন নিয়ে নিই তাহলে এই পুরো জিনিসটা দাঁড়াচ্ছে সাইন kx প্লাস আলফা। ইয়েস, তাহলে এক্স সমান হচ্ছে এটা। আচ্ছা, এই পুরো গোটা ক্যালকুলেশনটা কিন্তু পরীক্ষা করার কোনো দরকার নেই, এটা তুই এখানে ডাইরেক্ট মানে এটার পরের স্টেপেই তুই এটা লিখতে পারিস, দিস ক্যান বি রিটেন অ্যাজ বলে লাস্টটা, কারণ এইটা অনেক রকম ফর্মই আছে, ওটা মানে এগুলো আর কি মেন্টাল ক্যালকুলেশন করেই লেখা যায়। মানে পুরো জিনিসটাকে সাইনের হিসাবেও লেখা যায়, পুরো জিনিসটাকে কসের হিসাবেও লেখা যায়, এরকম বিভিন্ন রকমভাবে ধরতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আলটিমেটলি ফাইনাল রেজাল্ট yxt equal to a sin kx plus alpha হলো, তারপরে cos omega t plus phi।
একটা দূর, এটা কি লাস্ট না আরো আছে ইকুয়েশন? এইটা তো সলিউশনটা বেরোলো, এরপরে বাউন্ডারি কন্ডিশন বসিয়ে রেজাল্টটা আসবে। মানে এখানে এখন আননোন কোএফিসিয়েন্ট, মানে আননোন প্যারামিটারস আছে, ক্যাপিটাল এ আননোন, আলফাটা আননোন, তাহলে এই জিনিসগুলোর বার করতে হবে ভ্যালু। আচ্ছা, এটা কি ইন্টারনালে পড়তে পারে? ইন্টারনালে পড়বে না, কি করে পড়বে, অসম্ভব ব্যাপার। ও 10 মার্কস পুরোটাই একটাই কোশ্চেন দিলে পড়তে পারে। একটা কোশ্চেন? 10 মার্কস একটা পুরো দিলে পড়তে হ্যাঁ সেটাই অ্যাকচুয়ালি। না, আগের বারে কি হয়েছে, হুম ওনার কাছ থেকে কোশ্চেন নিয়েছে ইন্টারনালে। হুম। ওটা হচ্ছে যে 10 নম্বরে যে কোনো দুটো করতে হবে, 5 5। ও আচ্ছা, তাহলে এটা একটু কায়দা করে দুটো পার্টে ভেঙে দিতে দিতে পারে। যে প্রথমে বলল যে ফোর্সড ভাইব্রেশন অফ আ স্ট্রিং, তার জেনারেল সলিউশনটা লেখো। তাহলে জেনারেল সলিউশন মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে জেনারেল সলিউশন। আর তারপরে বলতে পারে যে বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি ভ্যালু বসিয়ে পুরো অ্যান্সারটা লেখো। আচ্ছা, বুঝেছি। বুঝেছিস? আর হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক্স ম্যাগনেটিজমের হুম। সিবিসিএস এর কোশ্চেন পেয়েছি। আচ্ছা, তাহলে তো ভালোই, কারণ ওই এই তো সিবিসিএস আর এনইপির মধ্যে কোনো ফারাক নেই। মানে হ্যাঁ হ্যাঁ, হুম, মানে সেই তো হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা একই টিচারই তো কোশ্চেন করবে। প্যাটার্ন হ্যাঁ হ্যাঁ একই ধরনেরই হবে কোশ্চেন। কারণ হুম হ্যাঁ, হুম এবার হুম। সিলেবাস যদি আলাদা হয়, সিলেবাসে সিবিসিএস এর সিলেবাস একটু বড় বড় হতো। না না না, সিলেবাস তো একই। ও হ্যাঁ, ওই তাহলে তো তো দেখেছি যে নর্টন থিওরাম, তারপর হচ্ছে থেভনিন থিওরাম। ওটা আচ্ছা। কত সালে, 2021-এ তো? হ্যাঁ, ওটা হচ্ছে যে 10 নম্বরে। হুম আহ কোনো ফারাক নেই। এই যে আগের বারে যে দাদা দিদিরা এক্সাম দিয়েছে, হুম। সেখানেও এক পড়েছে, ওদের পড়েছে ইন্ডাকট্যান্সের যে সিরিজ, হ্যাঁ সিরিজেরটা পড়েছে, মিউচুয়াল ইন্ডাকট্যান্সে আচ্ছা, ওকে। প্রুফ করতে হবে যে ওইটা ও হ্যাঁ হ্যাঁ, ওটা দেখেছি আমি দেখেছিলাম। কোশ্চেন। হুম আর হুম হচ্ছে অঙ্ক পড়েছে। হুম। তাহলে ঠিকই আছে, তাহলে ওইটা সলভ করলে, ওটা সলভ করে প্র্যাকটিস করে গেলে তো পেরে যাবে হ্যাঁ, ওটা বুঝতে হয়ে পেরেছি। গেছে, ওটা প্র্যাকটিস করে নিয়েছি, ওটা হুম। ইজিলি বুঝতে পেরেছি। হ্যাঁ বাহ, তা তো ভালো। হুম। ওর অবদান তো অন্যজন আছে। হ্যাঁ কি? ওই ওই চ্যাপ্টারটা কমপ্লিট করার অবদান অন্যজন। ও আচ্ছা, কোনজন? দাদার কাছে পড়বে টিচারদের। নাকি? ও ও ও আচ্ছা, আমি টিচার না ভাবলাম। না, টিচারদেরকে বললে রেগে যাবে। ও চ্যাট জিপিটি। ও নাইস, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, চ্যাট জিপিটি তো প্রচুর অবদান রাখে। হ্যাঁ, এরপর দুদিন বাদে চ্যাট জিপিটি তোকে নক করবে যে নতুন কোনো টপিক, হাউ মে আই হেল্প ইউ। আচ্ছা, এইবার হচ্ছে বাউন্ডারি। হচ্ছে যে চ্যাট জিপিটি হচ্ছে যে 3 বার ছবি হয়তো পোস্ট করা যেতে পারে, আর তার থেকে বেশি ছবি আর পোস্ট মানে নিবেই না। ও, ইকুয়েশন গুলো তো তুই টাইপ করে লিখতে পারবি না। না। ও, মানে ও ফ্রি অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 3 বার করা যায় নাকি? ওটাই। আর মেটা, মেটাকে কি ছবি পোস্ট করে জিজ্ঞেস করা যায়? না, সমস্যাটা হচ্ছে যে মেটা আবার যাই কিছু হোক না করে, ওরা না ইকুয়েশন ভুল ভাল দেখায়। চ্যাট জিপিটি আলাদা অ্যান্সার দেখাচ্ছে, তারপর হচ্ছে যে ও মেটা আলাদা অ্যান্সার, এই আর কি। ও আচ্ছা। আর চ্যাট জিপিটি সাবস্ক্রাইব করে নিলে তো মনে হয় আনলিমিটেড দেবে নাকি? হুম। ও বুঝলাম। কিন্তু অঙ্ক চ্যাট জিপিটির উপর ভরসা নেই। নিউমেরিক্যালস গুলো কোনো এআই এর উপর ভরসা নেই, সে ভরসা থিওরিটা বললে তো এইটা বুঝতে হ্যাঁ, পারিনি সেটা বুঝিয়ে দেবে। ওটাই ওটাই, ভরসা তো পুরোপুরি কারণ এখন এআই কে করা যাবে না, এআই তো এখনো আন্ডার ডেভেলপমেন্ট, ওটা হয়তো 4-5 বছর পরে পুরো ভরসা করা যাবে। কারণ ওরা হচ্ছে ইকুয়েশন মাঝে মধ্যে ভুল ভাল দেখায়। হ্যাঁ, সবই ভুল থাকে, কোডও আমি অনেক ক্ষেত্রেই পেয়েছি ভুল। মানে নিজেকে একটু ক্রস ভেরিফাই করতে হবে যে ঠিকঠাক দিচ্ছে কিনা। হ্যাঁ, হুম। বারবার কোশ্চেন জিজ্ঞেস করতে হয়, এই আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা, তাহলে এটাতে আমরা বাউন্ডারি কন্ডিশন পুট করবো এবারে। ও এটাকে আরেকবার লিখতে হবে এখানে, ইউজিং বাউন্ডারি কন্ডিশন এট এক্স ইকুয়াল টু এল, যেহেতু ওটা জিরো, হ্যাঁ ওই জন্য ওটাকে আগে ইউজ করছি। তাহলে ওয়াই এক্স টি এক্স ইকুয়াল টু এল জিরো,
or a sin kx plus alpha। আচ্ছা চাচি যতদূর পড়িয়েছে অতদূর কমপ্লিট হতে কত মাস লাগবে বা কত বছর লাগবে? কোনটা কি? ওই যে ওয়েভ অপটিক্স যেগুলো করিয়েছে। সেগুলো কমপ্লিট হতে মানে আমার কমপ্লিট করতে হ্যাঁ হ্যাঁ, কত মাস, কত বছর, কত দিন, কত সপ্তাহ? এটা আনলিমিটেড। কেননা দেখ, তোর অনেক ফ্যাকড়া, তোকে হচ্ছে ফুল সেন্টেন্স লিখে পড়াতে হয়, তারপর হচ্ছে বড় বড় হাতে লেখা, এগুলো করলে স্পিড কমে যাবেই। সেই জন্যই তো এত কম এগোচ্ছে। এবার ওটা বলা মুশকিল, মানে কি করে বলবো, এরকম ভাবে তো কখনো পড়াইনি। আপনি যে স্লোতে চলছেন, আমার উপর দুশ্চাপিতে কি হবে? আমি কি আমার স্পিডে পড়াবো? তা সেটা তো তোর তো অসুবিধা। এই যে দেখ, এগুলো পুরো বেকার, ইউজিং বাউন্ডারি কন্ডিশন, কিন্তু এগুলো তো লিখতে হয়, না লিখলে তো এক্ষুনি তো তুই বলবি যে ভালো করে তাই লিখলাম, তাহলে আমি পুরো পুরো বুঝতে লিখতে পারবো হবে না, না। ইউজিং বাউন্ডারি কন্ডিশন এগুলো তো লিখতে হবে। কেন শুধু এইটা লিখলে কি বোঝা যাচ্ছে না এটাই তো বাউন্ডারি কন্ডিশন? আবার উপরে ওটা লিখতে হবে সেন্টেন্স, এগুলো তো আমরা পুরো বাচ্চা বেকার। আছি, বড় নই। ও, তাহলে এই দেখ, বাচ্চাকে পড়াতে গেলে টাইমের হিসাব করলে তো হবে না, না? আমরা আপনাদের মতো পড়ি না, আপনাদের যদি সরকারি বুঝলে আমাদেরকে হচ্ছে যে ওটা সারাদিন ভাবতে হবে, ওখানে আমাদের হ্যাঁ, টাইম নষ্ট হয়ে যাবে। তাহলে 4-5 বছর, মানে ওরকম, তাহলে আর ভেবে তো টাইমের কথা ভেবে তো লাভ নেই, সেটাই তো বললাম। সেইটাই। হুম। সেন্টার ফর চিবিয়ে আসতাম। হুম। মানে দেখ, এইটা তো স্যার তোদের কলেজে কতদিন ক্লাস নিচ্ছেন, আর আমি তো সপ্তাহে একদিন নিচ্ছি। আর একদিনে শেষ করে দেয়। ও, সেইটা তার কি আলাদা পড়ায় ব্যাপার। নিজেই জানেনি। হ্যাঁ, ওইটা তো লাইটের থেকে বেশি স্পিডে পড়ালে তোরম হবে। সেটাই হবে। হুম। হুম। ওইটাই। ইয়ে। এম, যাই হোক, কজ আর তুই তো পড়েই নিচ্ছিস কত কিছু, তোর আবার অত কিছু লাগবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, অর্ধেক তো তুই একাই পড়ে নিচ্ছিস, বাকিটা আমি পড়াচ্ছি। অর্ধেকও নয়, মানে অর্ধেকের থেকেও অনেক বেশি। এক্স ইকুয়াল টু এল। আর কিছু তুই তো বলতে কিছু হবে না। কিছু, আমি না তো দাদাকে বললো, তুই তো কিছু কিছু জিনিস দাদা ভাইয়ের থেকে, এগুলো তো ওরাও পড়েছে, মানে পাঁশকুড়াতে পড়েছে, মানে এগুলো না, মানে যাই হোক, কোনো কিছু কিছু জিনিস তো। বাবু, বাবু বাবু এখানে বলবো না, হোয়াটসঅ্যাপে বলবো। ওর ও আচ্ছা। বললে আপনার পা কাঁপবে, আর কিছু নয়। ও হ্যাঁ, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কে ফিরে আসি। এক্স ইকুয়াল টু এল এ হচ্ছে গিয়ে এটা 0। তাহলে এবার এটা তো বাদ চলে গেল। সাইন কে এল প্লাস আলফা। আচ্ছা, কস ওমেগা টি প্লাস ফাই, এটাও তো বাদ। মানে অবভিয়াসলি ওইগুলো তো আর 0 হবে না, এইটাই 0 হবে। সাইন অফ কে এল প্লাস আলফা ইকুয়াল টু 0। তো তার মানে হচ্ছে কে এল প্লাস আলফা ইকুয়াল টু পি পাই, যেখানে পি হচ্ছে ইন্টিজার। পি ইজ ইন্টিজার। আচ্ছা, এবার এটাকে কী করে ইউজ করা যায়? এখান থেকে কে এর ভ্যালুটা পাচ্ছি, এটাকে এখনই লিখে দেবো। আচ্ছা, এখন কিছু করছি না, এটা একটা জিনিস, এটা থাক। কে এল প্লাস আলফা ইকুয়াল টু পি। ওকে, এবার নেক্সট বাউন্ডারি কন্ডিশন। তাহলে এটা একটা, ও না, এটা তো উপরেই লিখেছি না, ইউজিং বাউন্ডারি কন্ডিশন অ্যাট এক্স ইকুয়াল টু এল। এর পরেরটা হচ্ছে যে using boundary condition at x equal to 0. x equal to 0 তে ছিল a0 cos omega t, y x t at x equal to 0, এটা সমান a0 cos omega t x equal to 0। তার মানে হচ্ছে a sin kx plus alpha cos omega t plus phi at x equal to 0 equal to a0 cos omega t। এবার x এর জায়গায় যদি 0 বসাই, তাহলে পাচ্ছি
এ সাইন আলফা cos omega t plus phi equal to a0 cos omega t। এবার cos omega t plus phi এইটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। আচ্ছা, এটা পরের পেজে চলে যাই। और a sin alpha cos omega t cos phi minus a sin alpha sin omega t sin phi equal to a0 cos omega t। এবার cos omega t এর সঙ্গে আছে cos omega t এর সঙ্গে টার্মকে একসাথে লিখব, তাহলে a sin alpha cos phi minus a0 minus sin omega t a sin alpha sin phi equal to 0। এবার এই জিনিসটা দিস হোল্ডস ফর অল টাইম টি। সমস্ত টাইমের জন্যই টি এর ভ্যালু যাই হোক না কেন এই জিনিসটা এটাই হবে। তো এটা একমাত্র তখনই হতে পারে যদি cos ওমেগা টির সঙ্গে যেই ব্যাপারটা আছে সেটাও 0 হয়, আর সাইন ওমেগা টির সঙ্গে যেই ব্যাপারটা আছে সেটাও, এরা দুজনেই যদি 0 হয় তবেই এটা পসিবল। মানে এছাড়া এটার অনেক সলিউশন আছে, যেমন ধর তুই এখন বলতে পারিস যে সাইন ওমেগা টি এই ব্যাপারটাকে ডান দিকে নিয়ে গেলাম করে ট্যান ওমেগা টি ইকুয়াল টু সামথিং, কিন্তু সেটা তোর একটা স্পেসিফিক রেজাল্ট হয়ে গেল। কিন্তু এখানে বলতে চাইছে যে সব টাইমের জন্যই এই জিনিসটা 0 হতে হবে। তো এটা একমাত্র তখনই পসিবল যদি cos ওমেগা টির সঙ্গের যে জিনিসটা সেটাও 0 হয় এবং সাইন ওমেগা টির সঙ্গের জিনিসটা সেটাও যদি 0 হয়, তাহলে যে কোনো টি এর জন্যই পুরো জিনিসটাই তোর 0 হবে। তাহলে দেয়ারফর সলিউশন হচ্ছে a sin alpha cos phi equal to a0 এবং and a sin alpha sin phi, a sin alpha cos phi equal to a0। এটা হচ্ছে সলিউশন। এইবার এখান থেকে সলভ করলে আসছে সাইন, দেখ অনেক কিছুই আসছে, যেমন তো সেকেন্ডটার থেকে, আচ্ছা সেভাবেই লিখছি আমি এটা, তাহলে এটা একটা। আচ্ছা, 2 নম্বর থেকে আমি বলতে পারি যে সাইন আলফা ইকুয়াল টু 0 আর না হলে সাইন ফাই ইকুয়াল টু 0, কিন্তু বাট সাইন আলফা ক্যান নট বি 0, কারণ হচ্ছে যে 1 নাম্বার রিলেশনে a sin alpha cos phi is not 0 in result number 1। 1 নাম্বার রিলেশনে a sin alpha cos phi সমান a নট in result 1। তো সাইন আলফা 0 হলে তো সেটাই 0 হয়ে যেত, কাজেই সাইন আলফা 0 হতে পারে না, তার মানে এটাই হোল্ড করবে, মানে এটাই হবে আর কি সলিউশনে। তো সুতরাং সাইন ফাই ইকুয়াল টু 0, তার মানে ফাই এর ভ্যালু 0 হতে পারে বা পাই হতে পারে। আচ্ছা, এটা কোথায় ছিল,
ফাইটা, ও আচ্ছা এইটা হচ্ছে এইখানে ছিল cos ওমেগা টি প্লাস ফাই, তার মানে এই জিনিসটার ভ্যালুটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তো আইদার ইট ইজ 0 অর ইট ইজ পাই, ব্যাস এটার কাজটা হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে যে ফ্রম solution 1 a sin alpha cos phi a sin alpha cos phi equal to a0। এবার phi এর ভ্যালু হচ্ছে 0 অর পাই, বা আচ্ছা বা sin phi 0 থেকেও করতে পারি, আচ্ছা ঠিক আছে। এইবার সিন্স sin phi 0, তাহলে cos phi equal to root over 1 minus sin square phi, তার মানে হচ্ছে cos phi is 1, তাহলে a sin alpha equal to a0, ও আচ্ছা cos phi equal to প্লাস মাইনাস এইটা, তাহলে প্লাস মাইনাস 1, তাহলে এখানে a প্লাস মাইনাস a sin alpha equal to a নট, তাহলে a অন্য ইঙ্কে লিখে দিই, therefore a equal to plus minus a0 by sin alpha। তাহলে কি কি এলো বলতো, a বেরিয়ে গেল, ফাই বেরিয়ে গেল, ঠিক আছে। দেন therefore আচ্ছা, তাহলে আমরা আগে পেয়েছিলাম কেল প্লাস আলফা ইকুয়াল টু পি পাই, আর এখন পেলাম a ইকুয়াল টু প্লাস মাইনাস a0 বাই সাইন আলফা, দুটোকে কম্বাইন করে a ইকুয়াল টু প্লাস মাইনাস a0 বাই সাইন, আচ্ছা আলফা মানে হচ্ছে পি পাই মাইনাস কেএল, এবার কের জায়গায় কেটা তো ধরা হয়েছিল, অরিজিনালটা আমরা বসাতে পারি, হ্যাঁ সাইন অফ পি পাই মাইনাস ওমেগা এল বাই ভি, কে ইকুয়াল টু ওমেগা বাই ভি, যেহেতু কে ইকুয়াল টু ওমেগা বাই ভি। এটাই অ্যান্সার। এবার এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ওকে আচ্ছা এবার একটু দাঁড়া, সেটা তো ডিসকাশনের পার্ট, ঠিক আছে। আচ্ছা এবার এই যে ওমেগা এইগুলো হচ্ছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ নর্মাল modes of vibrating string, এইবার
এবার এই নর্মাল মোডের ফ্রিকোয়েন্সি ওমেগা এন, এটা হচ্ছে ইট ইজ গিভেন বাই মানে ওমেগা ইকুয়াল টু কে ভি। এবার ওমেগা এন ইকুয়াল টু কে এন ইন্টু ভি, আর কে এন ইকুয়াল টু আবার এন পাই বাই এল ভি। এই জিনিসটা কিন্তু একটা আলাদা প্রুফ, কে এন ইকুয়াল টু এন পাই বাই এল। এইটা হচ্ছে আগের একটা ক্যালকুলেশন, নর্মাল মোড অ্যানালিসিস, সেখান থেকে এটা আসে। এখানে এন ইজ ইন্টিজার। তাহলে এটা আর কি ফাইনাল রেজাল্ট, মানে একটা ফোর্সড ভাইব্রেশন অফ আ স্ট্রিং n pi omega by omega n। এটাই রেজাল্ট তো? হ্যাঁ, এটাই শেষ, খতম। লিখে দিন পাশে, ফোর্স ভাইব্রেশন অফ দ্য স্ট্রিং। স্ট্রেচড স্প্রিং, ফোর্সড vibration of stretched string। ঠিক আছে, আচ্ছা এরপর নেক্সট তো দেখতে পাচ্ছি, আচ্ছা দেখি এখানে আবার এতটাই করেছে, তো আর কিছু করেনি তো? না, এতটাই করেছে। এরপর হচ্ছে লঙ্গিচুডিনাল ভাইব্রেশন অফ আ রড। এতক্ষণ ছিল ট্রান্সভার্স ভাইব্রেশন অফ আ স্ট্রিং, মানে স্ট্রিংটা এরম থাকবে, তারপর এটাকে এইভাবে ভাইব্রেট করানো হয়েছে, তার ফলে এটা এরকমভাবে ডিসপ্লেসড হচ্ছে। এবার নেক্সট আমরা করব যেটা, সেটা হচ্ছে যে একটা রড আছে। আচ্ছা, ওখানে যে বাল্ক মডিউলাস, তারপর যে যেগুলো আছে সেগুলো হচ্ছে পড়াতে হবে না, ওগুলো আমার হয়ে গেছে। আচ্ছা, তাহলে লঙ্গিচুডিনাল ভাইব্রেশনের যে মানে হ্যাঁ, ওটা ইয়াংস মডিউলাস দিয়ে যে ইকুয়েশনটা ডিরাইভ করেছে, ওটা করে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করেছি। ওকে ওকে, গ্রেট। তাহলে তারপরে তো আবার সেটারই সলিউশন আছে বিভিন্ন কন্ডিশনের জন্য, সেইটা মানে বুঝলাম না। এই যে ইকুয়েশনটা যেটা বলছিস, যেটা আর কি করে নিয়েছিস, মানে দাঁড়া, এই যে মানে বলতে চাইছি রিক্তার যে নোটটা, সেখানের পেজ নাম্বার 4 এর যে ইকুয়েশনটা আছে, ওটা ডিরাইভ করে নিয়েছিস তাই তো? এই ফোনটা দেখি দেখি দেখি, দাঁড়া। দেখ দেখ দেখ। পরে পরে বলতে গিয়ে অন্যটা যদি দেখে নে। লঙ্গিচুডিনাল একটা সাবজেক্ট রড। পেজ নাম্বার 4 তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেজ নাম্বার 4। 1 2 3, না না ওটা নয়। ও আচ্ছা, ওকে, তাহলে অন্য জিনিস বলছিলি। দাঁড়ান দাঁড়ান। হুম। ভেহিকল, ওই যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স অফ আ স্ট্রিং ট্রান্সভার্স ওয়েভ, হুম হুম তার যে বাল্ক মডিউলাস, এইটা না স্যার কিরকম করেছে, কিন্তু আমার খাতা সোজা আছে। আচ্ছা, করলেই হলো। তা দাঁড়ান দাঁড়ান, হুম খাতাটা বের করা আছে। ওটা পরে পেয়ে গেছি। আচ্ছা ওইটা আচ্ছা কি একই রকম? দাঁড়ান পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, পাঠা। কত নম্বর পেজ?
অনেকদিন আগে করেছিলাম। আচ্ছা, ও পাঠিয়েছিস না, দাঁড়া। হুম। একই রকম। তা তো ওর খাতা দেখতে যেন পুরো জটিল জটিল লাগে, যখন নিজের খাতা দেখি মানে খুব সোজা সোজা। হুম, ও এই রিলেশনটা, আচ্ছা বুঝতে পেরেছি। হুম। ওর খাতায় দেখুন কিরকম লিখিয়েছে সব প্রফেসর গুলো। হুম, এত জটিল করে বোঝায় কেন? ইকুয়েশন অফ, আচ্ছা ইকুয়েশন অফ কি ওয়েভ এটা? আহ, কোনটা? ওই যে একদম নিচে ইকুয়েশন অফ কি ওয়েভ লিখেছি সেটা, লঙ্গিত না এটা, ট্রান্সভার্স, ট্রান্সভার্স তো নয় লেখাটা, প্রেসার কত ওয়েভ, নম্বর? ইকুয়েশন অফ প্রেসার ওয়েভ, আচ্ছা আচ্ছা। আমার লেখা বুঝতে পারিনি। একদম নিচে লাস্টে ইকুয়েশন অফ হ্যাঁ প্রেসার হ্যাঁ, ওয়েভ। প্রেসারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম ওই জিনিসগুলো। ওকে, হ্যাঁ বুঝেছি ব্যাপারটা আমি। হুম, ঠিক আছে, এটা একটা। আরেকটা হচ্ছে এটা দেখি, ভেলোসিটি অফ ওয়েভ। আচ্ছা, ডেল পি ডেল এক্স পি জিরো প্লাস ডেল্টা পি ওয়ান, এটা ভাইব্রেটিং এয়ার কলাম এটা, তাই তো মনে হয়। কেননা এটা কি বেরিয়েছে, রো ইলাস্টিক কনস্ট্যান্ট ই বাই রো। হুম, একটা গন্ধ এলিমেন্ট, হ্যাঁ। এটা তুই করেছিস কোথা থেকে বল দেখি, ইয়ের থেকে, চ্যাট জিপিটি থেকে কি? হুম। হুম, কিছু ভুল আছে? ফুল মানে খুবই শর্টকাটে করা, এটাতে নাম্বার দেবে কিনা ঠিক বলা মুশকিল। নাম্বার দেবে না? মানে এটা কি গ্যাসের জন্য না সলিডের জন্য নাকি সবার জন্য? যদি সবার জন্য হয়, খাবার জন্য লিখেছে। এটা হচ্ছে লিকুইড, সলিড, তারপর গ্যাস। আচ্ছা, প্রথম একটা এলিমেন্ট আছে ডেল্টা এক্স, এবার দুদিকে এটা ইকুইলিব্রিয়ামে আছে, তারপর এটা পি জিরো প্লাস ডেল্টা পি ওয়ান হলো, তার জন্য এটা সরে গেল। নেট ফোর্সটা তো এটা ঠিকই আছে, নেট ফোর্স হচ্ছে ডেল্টা পি ওয়ান মাইনাস ডেল্টা পি টু, আর ছোট ডেল্টা মানে ক্রস সেকশনাল এরিয়া, আচ্ছা সেইটা, আর রো ডেল্টা স্মল ডেল্টা এক্স, এটা হচ্ছে মাস, হ্যাঁ এটাও ঠিক আছে। এইটা, এইবার এটা হচ্ছে ডিপি, রো ডিএক্স, তাহলে ডিপি ডিএক্স হলো, ডিপি ডিএক্স সমান মাইনাস রো ডি টু বাই এইটা। আচ্ছা ওকে, তারপরে মাইনাস রো ডেল্টা বাই ডেল্টা টু, আর বাদিকেরটাতে সেকেন্ড ডেরিভেটিভটা কি করে এলো? আচ্ছা, ডিপিডিএক্স এর পরের এই জায়গাটা লেখাটা বুঝতে পারছি না, ডিপিডিএক্স এর পর ডিপিডিএক্স এর জায়গায় কি লিখেছিস বলতো? ও আচ্ছা, বাল্ক ডিপিডি। মডিউলাস ইনটু ডিওয়াই ডিএক্স মনে হচ্ছে।
কত নম্বর পেজ? হ্যাঁ, আহ, বি ডিওয়াই ডিএক্স। হুম, এবার এইটা যে বি ইন্টু ডিওয়াই ডিএক্স হবে, ও সেটার ক্যালকুলেশনটা নিচে আছে। বি ইকুয়াল টু মাইনাস ডেল্টা পি বাই ডেল ভি ভি। ডেল্টা পি হচ্ছে এটা। আচ্ছা, এবার ডেল্টা ভি হচ্ছে ডেল্টা হচ্ছে ভলিউমের ইনক্রিজ মাইনাস ডিওয়াই ডিএক্স। হ্যাঁ, লজিক্যালি তো ঠিকঠাকই আছে। নাম্বার কে দেবে না, নাম্বার দেবে না, শর্ট দেখে কেন? আমি হলে দিতাম, কিন্তু তোদের কলেজে দেবে কিনা বলতে তাহলে তো পারছি না। কিন্তু ভুল তো নেই, পুরোটাই ঠিক আছে, কোনো ভুল তো দেখতে পাচ্ছি না। নিউটন আচ্ছা, সেকেন্ডও ইউজ হয়েছে, হ্যাঁ ঠিকই তো আছে, এটার মধ্যে কোনো ভুল নেই। এটা স্যারকে আমরা একবার যদি দেখিয়ে দে না, স্যারকে দিয়ে একবার চেক করিয়ে নে না। স্যারকে করে দে চেক না। করিয়ে নেব। হুম হুম, একদম একদম। বল যে এটা যদি আমি এরকম লিখি। আচ্ছা, ঠিক আছে। এটাই বল। আর হচ্ছে দা ম্যাগনেটোস্ট্যাটিক্সটা কোথায়? এক মিনিট। হুম হুম। ডেল্টা পি হচ্ছে মাইনাস পি ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স। ডেল্টা ডেল্টা পি ওয়ান ডেল্টা পি টু ডিএক্স। ডেল ডেল এক্স। হুম হুম, ঠিকই আছে, ঠিকই আছে। আর হচ্ছে যে রিক্টার খাতাটা দেখুন। আচ্ছা, দেখছি। হুম। হ্যাঁ, কত নাম্বার পেজ বল। লাস্টের দিকে দেখুন, আমার নিজেরই মনে নেই, আমি তো খাতা খুঁজছি, আর একটা নোট দেখাবো। হুম আহ, এক মিনিট, সেই খাতাটা নিয়ে আসছি। হুম হুম হুম, ওকে ওকে। এইটা না পাচ্ছি না, দাঁড়া, আরেকটা জিনিস পাঠাচ্ছি, ওটা আমাকে শর্টকাটে বলে দিন। হুম হুম, ঠিক আছে ঠিক আছে, পাঠা।
ওইটা সেই গ্রিফিথস এর বই থেকে পড়েছিলাম। ওই যে ওখানে দেখুন কোথায় গেল, হ্যাঁ পাঠিয়েছি দেখেছেন? দাঁড়া খুলছি। হুম। ইয়েস। ওটা না এক পাশে ইলেকট্রোস্ট্যাটিক্স আর এক পাশে হচ্ছে যে ম্যাগনেটিজম যে করেছিলাম। হুম 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 ওখানে লাস্টে দেখুন তো পোটেনশিয়ালটা কিভাবে হয়েছে, পোটেনশিয়ালটা কি মানে জিরো থেকে ইনফিনিটিতে গেছে বলে কি ওটাও এরকমই হয়েছে সলিউশনটা, না ওর আগে অনেকগুলো পার্ট আছে? গ্রিফিথস এর বইটা তো তার পার্ট খুঁজে পাইনি। ওই ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল মানে এটার কথা বলছিস কি? এ ইকুয়াল হ্যাঁ টু হ্যাঁ যেটা? হ্যাঁ, এ আর ইকাল টু মিউ জিরো বাই 4 পাই, তারপর হুম ইন্টিগ্রেশন আর ক্যাপ, ওইটাই। হুম এইটা হচ্ছে তো ফাইনাইট সিস্টেমের জন্য এটা সলিউশন, বুঝেছিস? পয়সনস ইকুয়েশনের সলিউশন এটা। ওটা ফাইনাইট? ফাইনাইট মানে ইনফাইনাইট কারেন্টের জন্য এটা হবে না। কোনটা? ইনফাইনাইট কারেন্টের জন্য এই সলিউশনটা হবে না। মানে এ আরটা হবে না যেটা লিখেছি? যেটা লিখেছিস, হ্যাঁ, ইনফাইনাইট কারেন্ট হলে তোকে অ্যাম্পিয়ারস ল দিয়ে বার করতে হবে। অ্যাম্পিয়ারস ল মানে বুঝি? অ্যাম্পিয়ারস ল মানে না দাঁড়া, শুধু অ্যাম্পিয়ারস ল দিয়ে হবে না। এক সেকেন্ড। ইয়ে, হুম, এইটা দিয়ে করতে হবে। এ ডট ডিএল সমান হচ্ছে স্টোকস থিওরেম অনুযায়ী কার্ল অফ এ ডট ডিএস। কার্ল অফ এ মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, পি ডট ডিএস তার মানে হচ্ছে বেসিক্যালি ম্যাগনেটিক ফ্লাক্স। তো এইটা হিসাব করে তোকে এ বার করতে হবে ফর ইনফাইনাইট কারেন্ট। মানে ধর ইনফাইনাইট সলিনয়েড, মানে যে কোনো কিছু ইনফাইনাইট আর কি, ফর ইনফাইনাইট কারেন্ট ডিস্ট্রিবিউশন। আর ফাইনাইট কারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য তোর ওই ফর্মুলাটা ঠিক আছে। আচ্ছা ওটা ফাইনাইট। আচ্ছা আমি সুরাইয়ার খাতা না অন্য হুম, কিছু দেখেছি। কিরকম বল, কি ছিল? বলছি, দাঁড়ান। হুম, এই সেম জিনিসটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রেও তাই, মানে ওই ফাই ইকুয়াল টু যে ফর্মুলা সেটা ফাইনাইটের জন্য, আর ইনফাইনাইট হলে তোকে গাউস ল দিয়ে বার করতে হবে। ম্যাগনেটোস্ট্যাটিক্স এর তো আছে না আপনার কাছে? পিডিএফ তো আপনাকে পাঠিয়েছি। দেখছি। না, আমি রিসেন্টলি সব ব্যাকআপ নিয়েছি তো, মোবাইলে স্পেস ছিল না বলে, তাই নাও তাতে সুরাইয়ার নোটস। দাঁড়া। রিসেন্ট পাঠিয়েছি। রিক্তা সাবুত, না, নাই। একটু নাই পাঠা, ভাই। একটু পাঠা ওই জায়গাটা। আরে ওই জন্য তো আমারও মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে। আরে আমার তো ফোন হ্যাং করে যাচ্ছে, তারপর দেখলাম কোটি কোটি মানে পিডিএফ, মানে শুধু একা হোয়াটসঅ্যাপেই 12 জিবি ডকুমেন্ট, আর হচ্ছে যে 10 জিবি না 8 জিবি কত ভুলে গেছি অত ইমেজ, আর সেগুলো আরে না, সবই আমাকে হচ্ছে। হচ্ছে যে ছবিগুলো হচ্ছে যে স্ক্রিনশট মারতে হয়েছে, মেরে আবার খুঁজতে হচ্ছে, আপনাকে পাঠাতে হুম, হচ্ছে, এই করে করে আমার মোবাইলে হচ্ছে পুরো, হ্যাঁ, করে করে ডিলিট মেমোরি। করে দিবি, মানে পাঠিয়ে পাঠিয়ে। ওইটা তো মুশকিল। এবং এটার মানে পুরোটার, ধরে ধরে। মানে পুরোটার 80%ই হচ্ছে সব এই অঙ্ক আর অঙ্কের উত্তর আর এইসব, মানে যত 2022 থেকে, মানে মাত্র বেশি বছরেরও না, 3 বছরও পুরো কমপ্লিট হয়নি। মাধ্যমিক থেকে আছে। 25। ও আচ্ছা, হ্যাঁ সেটা তো হবে, আমাদের তো ধর এত স্টুডেন্ট সবাইকেই পাঠাচ্ছি, সেটাই, তাদের তো ধরে সব ডিলিট করতে হলো। না ডিলিট করিনি, মানে আমি পুরোটাকে কম্প্রেস করে গুগলে রেখে দিয়েছি, যখন দরকার হবে এবার ওটাই আর কি। আর সেই যে ডিলিট করতে হলে সে ধরে ধরে ডিলিট করতে হবে, অত করবে কে, ওই জন্য আর করাই হয়নি। হুম, তা ঠিক। আচ্ছা। হুম। পাঠিয়েছি দেখুন। হ্যাঁ হ্যাঁ, কত পাঠিয়ে দিচ্ছিস। বলছি। আহ হ্যাঁ, কার্ল অফ বি তো কত, আমরা করে ফেলেছি। দাঁড়ান, 10 নম্বর। ডাইভারজেন্স 10, 10, হুম, 10। ওই যে ম্যাগনেটিক পোটেনশিয়ালটা দেখছেন না? ফাই এম, ফাই এমটা কি ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল? 10 নম্বর পেজে কার্ল ডট বি ইকাল টু 0, তারপর বি ইকাল টু কার্ল টু এ। বস কেন করে বস পেয়েছি? সে তো পেজ নাম্বার 11। পেজ নাম্বার ও 10 হচ্ছে ডেল্টা বি নাম্বার নাই দেখাচ্ছি। ডট, দাঁড়া,
potential at a point due to a current loop, curl of p mu naught j, হ্যাঁ তার উপরে তার উপরে, হ্যাঁ a ইকুয়াল টু এইটা, হ্যাঁ ওটা তো ওই তো, এটা ফাইনাইট সিস্টেমের জন্য তো এটাই ফর্মুলা। আচ্ছা, এটা ফাইনাইট সিস্টেমের জন্য বোস করিয়েছে, হুম, কিন্তু ওই ফর্মুলাটা হয়েছে না, ওইটাই আমি বুঝতে পারিনি, এটা ডাইরেক্ট বোস করিয়ে ও কি বোস করে করে। এলো, কি করে এলো হ্যাঁ, ওটাই তো। ডাইরেক্ট দিয়েছে। ওই জন্য আমি প্রথমে ভেবেছিলাম ওটা হচ্ছে যে 0 to infinity এর জন্য হচ্ছে যে এই ফর্মুলাটা, ওই জন্য পাশে লিখে দিয়েছি, তারপর আপনাকে চেক করতে, আপনি বলছেন ওটা ভুল, ওটা হুম ইনফাইনাইটের জন্য। সেটাই। ও এটা তো, এটার প্রুফ তো খুবই বাজে, এটা প্রুফ তো আসবে না পরীক্ষায়, এটার প্রুফটা খুবই বাজে প্রুফ এটা ওইটা হলো, হ্যাঁ বল। ওইটা হলো কি করে সেটাই আমি জিজ্ঞেস করছিলাম। দেখ ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা হচ্ছে যেটা পয়সনস ইকুয়েশনকে ফলো করে এটা করা হয়, ঠিক আছে, মানে বিএসসি লেভেলে বলছি, এমএসসি লেভেলে তো গ্রিনস ফাংশন দিয়ে সলিউশন, যেমন তোর দাদাভাই যেটা করছে, মানে এটা সলিউশন অ্যাকচুয়ালি গ্রিনস ফাংশন ছাড়া সম্ভব নয়, তো সেটা তো এমএসসিতে থাকে। এবার বিএসসি লেভেলে এটা ফুল সলিউশন থাকে না, কিন্তু আর্গুমেন্টটা এরকম, যেটা গ্রিফিথসেও দেখবি আর্গুমেন্টটা ওরকম দেওয়া আছে, ব্যাপারটা এরকম যে ধর না, ওটা ডাইরেক্ট বোস করিয়েছে বলে আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওটা ডাইরেক্টই হবে, মানে এটা ইলেকট্রোস্ট্যাটিক্সটাকে ফলো করে ওটা অ্যাকচুয়ালি বসানো, মানে ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে আমরা ওই পোটেনশিয়ালস জন্য তো, আমি পাশে লিখেছিলাম, মানে আমি প্রথমে ভেবেছিলাম দুটো তো একই জিনিস, তাই হচ্ছে দুটোকে ডিফারেন্স করে করে লিখি পয়জন ইকুয়েশন অব্দি, তারপর পয়জন ইকুয়েশনের পর দেখি যে এটা হুট করে চলে এসেছে, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স এর পোটেনশিয়ালে তো ফর্মুলাটাই তো আলাদা। সেটাই। আচ্ছা একটা জিনিস, এখানে 1/4 পাই এপসাইলন নট, আমি লিখেছি তো কেন হবে বলতো, এটা তো মিউ জিরো হওয়া উচিত। কোথায় কোথায় আম, ওয়েবসাইটে কোথায় লিখেছি? এই যে পেজ নাম্বার 9-এ। ও আচ্ছা, সুরাইয়ের খাতা না? হুম, এটা তো নিশ্চয়ই মিউ জিরো হবে, এটা ভুল মিল জিরো, বসাচ্ছি। হ্যাঁ মিল জিরো হবে। ওটা পরীক্ষা হলে লিখুক না, নাম্বার কেটে যাবে, খুব মজা হবে। হুম, এটা না এখানে যেমন আছে, মানে এটা গ্রিফিথসটাই পুরোটাই তোলা আছে, আর এইটাই করিস, মানে কারণ এটা তো সলিউশন তখন করতে পারবি না, ওটা গ্রিনস ফাংশন ছাড়া তো সম্ভব না পয়সনস ইকুয়েশনের সলিউশন। হুম। আর তার পরের পার্টটা না বুঝতে পারিনি, আর কি, হ্যাঁ ওটা ছাড়া আর কি বাকি আছে? ওয়েট, আহ ওটা পরের সপ্তাহ করলে হয়ে যাবে, আপনি করিয়ে দিবেন। আনন্দ, হ্যাঁ এটা পরের পার্ট বলতে বলতে কি, জাস্ট এটার পরে যেটা আছে। ম্যাগনেটোস্ট্যাটিক্স এ যে বলছিলাম না, কয়েকটা ছোট ছোট ডাউট পড়ে হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ। করে দিলেই হয়ে যাবে। হুম, আর আচ্ছা সেগুলো কোনটা কোনটা আর একটু কি বলতাও, তারা একটু দেখে রাখবো, তাড়াতাড়ি হয়ে যাবে, মানে যেগুলো যেগুলো ডাউট আছে সেগুলো একটু বলে রাখ। যেগুলো যেগুলো ডাউট আছে হুম হুম। আপনাকে পেজ তো লিখে পাঠিয়েছি তো। নাম, হ্যাঁ ও না লিখে না, সে তো ভয়েস ক্লিপ, হ্যাঁ সে তো, ভয়েস ক্লিপ না লিখে পাঠিয়েছি। সে তো আগেকার ছিল, ইতিমধ্যে আরো পড়াশোনা করে নিয়েছিস কিনা। ও সে তার মধ্যে দুটো কমপ্লিট হয়েছে, দুটো পড়ে আছে এই আর কি। আর হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক্স এর, হুম হুম এই যে বলছিলাম না, কতগুলো কমপ্লিট হয়ে গেছে, ডাইইলেকট্রিক্স আর হচ্ছে যে বাউন্ডারি, ওগুলো তো কমপ্লিট হয়েছে, ওই হুম হুম। ইমেজ ট্রান্সটা হয়নি। আরো ওকে, কয়েকটা ক্লাসিয়াস, ওটা হয়নি, ওটা ডাক দিয়ে রেখেছি। আচ্ছা ইউনিকনেস থিওরেমটা কিন্তু আমার পড়ানো বাকি আছে, ওটা আমি ভেবে রেখেছিলাম পরে পড়াবো, ওটা কি তোদের ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয় হ্যাঁ, কারণ। এইবারে হচ্ছে যে ইন্টারনালটা তো হচ্ছে যে স্যার তো পুরো ডাইপোল অব্দি করে, তোমার টর্ক অব্দি, ওকে, তাহলে সেই অত অবধি তো দূর তুই, পারেনি। হ্যাঁ আচ্ছা তা সেই অবধি তো তোর পড়া হয়ে গেছে, ওর মধ্যে কিছু ডাউট আছে সেগুলোও বুঝিয়ে দেবো তাহলে পরের ওর দিন। মধ্যে ডাউট বলতে গেলে তো কিছু নেই, শুধু অঙ্ক পাঠাতে হবে, ওই এই আর কি। হুম হুম আর হচ্ছে যে ম্যাগনেটোস্ট্যাটিক্স এ হুম। যে যিনি নেন তিনি হচ্ছেন যে হাফ সিলেবাস কমপ্লিট করে দিয়েছেন। আচ্ছা, ম্যাগনেটোস্ট্যাটিক্স এ আমাদের যেটা ভয় ছিল যে এলসিআর সার্টিফিকেট, তো হয়নি, কিন্তু কমপ্লিট তো হয়ে গেছে। আর হচ্ছে যে ওর হচ্ছে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। আর নর্টনস থিওরেম আর হচ্ছে যে থেভেনিনস, ওটাও তো হয়ে গেছে। আর বাহ, হ্যাঁ কি অঙ্কগুলো বাকি আছে? প্র্যাকটিস করতে হবে থেভলিন নর্টনের। main কথা হলো অঙ্কগুলো, ওটা তো অঙ্কগুলো পড়বে। আর কি হুম, আর কি, ওই ওই তৈরি কমপ্লিট শুধু বাকি আছে।
হোমওয়ার্ক দেয়নি অ্যাসাইনমেন্ট থেভলিন নর্টনের, ওইগুলো থেকেই পড়বে আশা করি। হোমওয়ার্ক হ্যাঁ মানে স্যার অ্যাসাইনমেন্ট। বলছে স্যার বলছে যে কিছু বলেন, বলে তোমরা প্র্যাকটিস করবে অঙ্কগুলো, হোমওয়ার্ক কিছু দেয়নি। মানে বই থেকে করতে হবে? আমি জানি না, ওর কোনো বই নেই। আই, রক্ষিত রক্ষিত রক্ষিতেই তো থেভলিন নর্টন থাকবে, নেই? হাই, বলেননি কেন? হ্যাঁ ও ওটাতেই তো থাকার কথা নাকি, দাঁড়া একটু ভাবি। থেভলিন নর্টন মানে ইলেকট্রিসিটির বইতেই থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ শিওর থাকবে, শিওর একদম। রক্ষিতের বইতে দেখবি, বেগুনি রঙের যে বইটা আছে ওখানেই হ্যাঁ, আমার কাছে থাকবে। বই নেই, লাইব্রেরির বই নিয়ে সেকেন্ড সেম পড়েছিলাম। ও, তাহলে এর মধ্যেই তো যেদিন সেকেন্ড যাবি। সেমে একটা বইও কিনিনি, আউ, ফার্স্ট সেমও কিনিনি, সেকেন্ড সেমও কিনিনি, থার্ড দেখ সেমটা পড়ে আছে। দেখ ইন্টারনেটে কিছু কিছু অঙ্ক পাওয়া যায়, কিন্তু সেগুলো অত্যন্ত কঠিন। মানে এসি সার্কিটের জন্য থেভনিন নর্টন এই রকম আছে, ঠিক আছে, ওটা বইয়ের গুলোই ঠিকঠাক, দিলে ওখান থেকেই দেবে। বললে ভালো হতো। আচ্ছা, এর আগে দাঁড়া এক সেকেন্ড, কি তখন যেন কি একটা বললি ইলেকট্রোস্ট্যাটিক্সের, হ্যাঁ ইমেজ প্রবলেম, ইমেজ মেথডটা করাতে হবে তাই তো? হ্যাঁ, ইমেজ মেথডটা করাতে হবে। আর হচ্ছে যে হ্যাঁ এখন ইমেজ করলে মেথড করিয়ে দেবে, ইমেজ মেথড দাঁড়ান তো। দাঁড়ান 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 দাঁড়ান, পরীক্ষা তো বৃহস্পতিবার, ও তো 4 পিসে। ইয়েস। এমনিতে তো হয়ে গেছে, শুধু ওয়েব অপেক্ষটা বাদ দিয়ে। বৃহস্পতি মানে এই বৃহস্পতিবার তো জগদ্ধাত্রী পুজো, তারপরের বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার চাপ নেই। ও, হাতে, আচ্ছা হাতে মেহেন্দি করা যায় না? হ্যাঁ মেহেন্দি করবি পরীক্ষার জন্য? তাই পরীক্ষার জন্য মেহেন্দি করবি, কর। মেহেন্দি করলে ঘষে ঘষে উঠকানা যাবে নি। মেহেন্দির মধ্যে কিছু কিছু ফর্মুলা টর্মুলা লিখে নিয়ে যাওয়া যেতে পারে। হুম, এটা একটা হতে পারে। ভুলে যাবে, হুম। যেইটা করবো তার উল্টা পড়ে যাবে, এই আর কি ডিফারেন্স এটাই। তাহলে তো কোনো লাভ হবে না। মেহেন্দি ট্যাটু। নিয়ে গেলে বই নিয়ে যেতে হবে পরীক্ষা হলে। হ্যাঁ সেটাই, তা ঠিক। ওরে বাবা, আমাদের পরীক্ষার ডিউটি শুরু হবে। কবে থেকে? হ্যাঁ, 1 তারিখ থেকে মনে হয়, দেখতে হবে একবার। ওই তো ইয়ের পরে, এই কি বলে, ফোর্থ সেম। এই না ফোর্থ সেম, নভেম্বরে? না না ফোর্থ সেম, হ্যাঁ হ্যাঁ ফোর্থ সেমের এক্সাম। হ্যাঁ নভেম্বরের ফার্স্ট উইকেই ছিল, এবার সেটা এই শনিবার থেকে, না এই শনিবার থেকে মনে হয় না, সোমবার থেকে। সোমবার থেকে মানে তো হচ্ছে যে এই তো সোমবার আসছে। না না মানে কাল থেকে না, কাল তো ছুটি, কাল পরশু তো ছট পূজা। আরে না তো, কাল তো 1 তারিখ তো বহুত দেরি আছে। 1 তারিখ হচ্ছে শনিবার, হ্যাঁ এবার 1 থেকে মনে হচ্ছে শুরু ছিল না, মানে 2 3 থেকে দেখেছিলাম। আমার প্র্যাকটিসটা নিয়ে কি ভয়, জানি না কি হবে। প্র্যাকটিক্যাল, ওই তো শুক্রবার আসবি তো করাবো। হ্যাঁ লুডো খেলা নিয়ে দাঁড়ান, মারপিট করে একজন নিহত। বাবা, নিশ্চয়ই তোর মতো কেউ লুডো খেলছিল। কি আমি না, আমি লুডো খেলতে জানি না। হ্যাঁ কিন্তু খেললে নিশ্চয়ই নিহত হতো তোর হাতে। এই যে দেখছি নিউজ, একটা নিউজে এসছে যে লুডো খেলা না নিয়ে, না, আপনি গুন্ডা আছেন লুডো, আমি জানি। আরে সত্যি আনন্দবাজারে বেরিয়েছে লুডো খেলা নিয়ে অশান্তি, একজন হত। মানে কিছু ওটা আর আপনি করতে পারেন, আপনি ছাড়া আর কেউ না। কিছু আর বলার নেই সত্যি। কারণ আপনার উপর আমার একদম বিশ্বাস নেই। হ্যাঁ তা অবশ্য ঠিক, বাক্যবাণে যদি কেউ নিহত হয়ে যায়। বাক্য মানে কি, আপনাকে করতে হলে প্রমাণ সহ ভীষণ। দেখাতে হবে, নাহলে আপনি মানবেন না, আপনি হচ্ছে কি বলে, হারা হুম, কেস করে জিতে দিয়ে চলে আসবেন। আপনার এই একদম ট্যালেন্ট আছে। একদম ঢিসুম করে দেবো। কোথা থেকে কি করে দিবেন বাবা, দরকার নেই। হুম, সেটাই তো। সেই দিনে বুঝতে পেরে গেছি। আচ্ছা বুঝেছিস, খুব ভালো। ওই যেটা বুঝেছিস আবার ওইটাই, পড়ানো শুরু করুন। ওইটাই মনে রাখবি। হ্যাঁ তাহলে ইমেজ মেথড। না, ও, ওই বাপটি, ও আচ্ছা। আমি ওকে। কি, আমি কিন্তু হারিনি, আগে থেকে বলে দিলাম। হ্যাঁ তুই কি করিসনি? না না, না একদম না, মানে হারিসনি হারিসনি। শোন, তাহলে রডের, রডের ডেরিভেশন তো, তাহলে রডের ডেরিভেশনটা কি ঠিক হলো বলতো? রডের ডেরিভেশন যে ফার্স্ট পেজে না, কত নাম্বার পেজ, তোর এদিকটা এইটা যেটা শুরু কিন্তু, করেছিল। তোর এইটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এবার তুই কলেজ থেকে ওটাকে কনফার্ম করাবি যে ওটা লিখলে তাহলে হবে কিনা। তাহলে স্যারকে তাহলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ এটাই বেটার।
কি বলে দেখা যাক। স্যার বলে যে আমি বাচ্চাদের জিনিস করছি, ডিসি পান্ডা থেকেই করছি, স্যার শুধু এটাই বলে। তাও একবার স্যারকে দেখাবো, সেই তো ঘুরে ফিরে তো একই জিনিস। হ্যাঁ, সেইটাই তো আমারও বক্তব্য। তাহলে কি মানে বইয়ের, একটা ছোট জিনিসকে জটিল করে ভাববো কেন? না এবার মুশকিল হচ্ছে স্যার তো ক্লাসে ডিটো বই থেকে করিয়েছেন, তাহলে কি জানি কি বলবেন। না তাহলে ডেরিভেশনটা কি এখন হোল্ডে রাখবো নাকি করিয়ে দেবো, এটাই আর কি ভাবছি। কোনটা? এই যেই ডেরিভেশনটা তুই ছোট করে করেছিস সেইটাই তো বইতে বড় করে আছে। তো হুম। হ্যাঁ, তাহলে যে বইয়ের আচ্ছা দাঁড়ান, আপনি আর কি এটা কি করেছেন না একবার দেখে নিই। এটা হচ্ছে যে স্ট্রেস স্ট্রিং এর ফোর্সটা করিয়েছেন না? ফোর্স ভাইব্রেশন অফ স্ট্রেস স্ট্রিং, হ্যাঁ এরপরে আছে রডে ওয়েভ হ্যাঁ ইকুইলিব্রিয়াম। রড। দাঁড়ান, সুরাইয়ারটা দেখি, সুরাইয়ারটা কি করিয়েছিল। আচ্ছা দেখ। সুরাইয়ার, ও এমন লেখা না, লেখা বুঝতে পারিনি, কি কঠিন কঠিন করে লিখে। মানে পুরোটাই বাজাজ থেকে করিয়েছেন, এটা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ। একদম পুরোই বাজাজ ধরেই পড়াচ্ছেন স্যার। ওর অঙ্কগুলো এমন ভাবে করছে না, আচ্ছা। কিন্তু জ্যামের কোশ্চেন গুলো তো এরকমই নেই। না 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 না, জ্যামের কোশ্চেন তো অন্য অন্য ধরনের জ্যামের কোশ্চেন, কিন্তু আমার মনে হয় তো বেসিক্যালি এইচএস লেভেলেরই, তাই না? খুব এক, হ্যাঁ সেটা হ্যাঁ মানে ওয়েভ অসিলেশনটা কিন্তু, কথা আছে। যদি এইচএস লেভেলের হয় তাহলে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওটা ক্র্যাক করতে পারে না কেন? কারণ কি জানি কেন পারে না। তারা এইচএস লেভেলেও নিশ্চয়ই ভালো করে পড়েনি, কারণ যাদের এইচএস লেভেলে বেস স্ট্রং তাদের কিন্তু জ্যামে খুব একটা বেগ পেতে হয় না। জ্যামের সিলেবাসের বেশিরভাগই এইচএস। জেস্ট তো ক্র্যাক করে নিচ্ছে। জেস্ট কোথায় সবাই ক্র্যাক করছে? জেস্ট খুব ভালো ছাড়া কোথায় ক্র্যাক করছে রে? জেস্টে তো আরো কম র্যাঙ্ক দেয়, মানে জেস্টে তো 300 350, তার বেশি তো র্যাঙ্ক দেয় না। জ্যামে তো তার থেকে অনেক বেশি, 1500। কিন্তু জ্যামে তো নাম্বার তোলাও খুব সহজ, হ্যাঁ সেটাই তো যে বললাম, যদি প্যাটার্নটা যদি জানে। মানে জ্যামে তো নাম্বার তোলা সহজ, তার একটা বড় কারণই হচ্ছে যে এইচএস এর সিলেবাসের সঙ্গে প্রচুর মিল। যেমন ধর মেকানিক্সটা পুরো এইচএস, ওয়েভ হুম। অসিলেশনও বেশিরভাগই এইচএস, অপটিক্সটা কিছুটা, হ্যাঁ অপটিক্স অবশ্য। অপটিক্স হচ্ছে আমি দেখেছিলাম ওখানে জিওমেট্রিক অপটিক্স আছে, ওটা হুম বাদ দিয়ে হচ্ছে যে ওটা তো অনেকটা পার্টে, আরেকটা পার্টে হচ্ছে ফ্রনহফার, তারপর ডিফ্রাকশন, তারপর হচ্ছে ব্রিস্টার ল, আর কি ছিল, আর হচ্ছে হুম যে অপটিক্স অ্যাক্সিস, হ্যাঁ। আর হুম কি, আর কি তাই আমি পড়েছি, হ্যাঁ গ্রেটিং। হুম এইবারে এটা এটা বিএসসির অনেক কিছু আছে যদিও, কিন্তু তারপরে ধর কোয়ান্টাম, কোয়ান্টাম তো কিছুই আসে না প্রায়, মানে একদম ফান্ডামেন্টাল, মানে সেটা তো এইচএসেও আজকাল ঢুকিয়ে দিয়েছে যেহেতু, তাহলে কোয়ান্টামও এ না, স্ট্যাটমেক কিচ্ছুই আসে না, একদম প্রচণ্ড সহজ, মানে একদম শুরুর দিকের জিনিস ওইটাই জ্যামে আসে। তো আলটিমেটলি আর ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম সেটাও এইচএস এর থেকে প্রচুরই ওভারল্যাপ আছে। হ্যাঁ ওইটা প্রথমে হুম প্রথমে আটকা ছিল, তারপর হচ্ছে ভালো করে বুঝে বুঝে পড়লে ঠিক হয়ে যাবে। মানে এই এইচএস, আর কি। এইচএসে কি বলতো, এইচএসে যদি কেউ মানে জয়েন্ট আইআইটি এগুলোর জন্য মানে রীতিমতো ভালো প্রিপারেশন নিয়ে থাকে, তারা তো জ্যামে ভালো র্যাঙ্কই করে, মানে যাদের ইয়েটা আছে। আর হুম। আর জেস্টে হচ্ছে তোর বিএসসি এমএসসির জিনিস থাকে সিলেবাসে। চেষ্টা বিশাল টাফ। আর জেস্টটা তো এইচএস বেস নয়। আচ্ছা আরেকটা হচ্ছে যে ওই যে গেট, গেট তো এমএসসি পর দেয় তো স্টুডেন্টরা। আগে দেয়, কিন্তু 4 ইয়ারটা চালু হওয়ার পর থেকে বিএসসি লেভেলে নেট গেট সবই অ্যালাউ করছে, যেহেতু 4 ইয়ার সিলেবাসে অনেক জায়গাতেই এমএসসির জিনিস ঢুকিয়ে দিচ্ছে বিএসসিতে, কারণ 4 বছর তো 4 বছর ধরে কি পড়বে, মানে 3 বছরের, মানে আগে তো 3 বছরের ছিল, এবার তারপর একটা এক্সট্রা বছর, সেই জন্য কারুর কারুর সিলেবাসে আমি দেখেছি এমএসসির জিনিস ঢোকানো আছে। ও হ্যাঁ ঠিকই বলেছেন। ওই যে সে পীযূষ স্যারের কাছে যে যারা পড়ে, হুম আমাকে অনিরুদ্ধ বলেছিল যে স্যার হচ্ছে যে এর গেটের কোশ্চেন পেপার করায়। ওই তো, ওটাই ওটাই। আবার এটা বলে যে জ্যাম খুব টাফ, হ্যাঁ, ও আচ্ছা। ওনার কাছে জ্যাম টাফ, ও কিন্তু কি গেট জানি, সোজা। কি জানি, আমি তো সিম্পল মুখস্থ করেও জ্যাম কোয়ালিফাই করতে দেখেছি স্টুডেন্টদের, মানে অ্যান্সার বলতে পারবে কিন্তু প্রসেস বা কেন হলো একদমই বলতে পারছে না, তার মানে তো এটা প্র্যাকটিসের জন্যই মুখস্থ। সে তো 1500 র্যাঙ্কও করেছে, যদিও 1500 র্যাঙ্কে ভালো কোথাও পাবে না, কিন্তু কোয়ালিফাই তো করেছে, এটাই আমার বক্তব্য। যে জ্যামে কোয়ালিফাই করতে গেলে কিন্তু মানে প্র্যাকটিসের উপর দিয়েও অনেকেই করে ফেলে কোয়ালিফাই।
এবার ও হ্যাঁ, এবার উপরের দিকে র্যাঙ্ক না হলে ওই 500-র মধ্যে হলে সম্ভবত আইআইটিতে পেয়ে যাবে, আর তার নিচে হলে মনে আচ্ছা, হচ্ছে হ্যাঁ, এনআইটিতে পাবে। আরেকটা কোশ্চেন আছে, দুটো কোশ্চেন। হুম, মানে জেনারেল কলেজে কাস্টের জন্য বলছি। হ্যাঁ বল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কলেজে কত নাম্বার রাখতে হবে, আর হচ্ছে ভালো আইআইটি তে পেতে গেলে সেটা হচ্ছে র্যাঙ্ক কত রাখতে হবে? এবার ভালো বলতে তুই কোনগুলোকে, তোর কাছে কোনগুলো ভালো সেটা বল। আমি ফার্স্ট কলেজে জেনারেশন, অ্যাভারেজ রাখবো। যদি ফার্স্ট না, আমি জেনারেশন কলেজে। আইআইটি হতে হয় জেনারেল কাস্টের, আম, দাঁড়া একটু জেনারেল ভাবি। কাস্টই বলুন। হ্যাঁ জেনারেল কাস্টই বলছি। 300 কত ছিল, 300 ইয়ে পাচ্ছিল হচ্ছে গান্ধীনগর। ফার্স্ট জেনারেশন মানে হচ্ছে দিল্লি, বম্বে, কানপুর, খড়গপুর, এই চারটে ফার্স্ট জেনারেশন। আর গান্ধীনগর, গৌহাটি, রুড়কি এগুলো মনে হয় সেকেন্ড জেনারেশন। তাহলে 300 এতেও 350-এ পাইনি। ফার্স্ট জেনারেশন মনে হচ্ছে 150-র মধ্যে না হলে আই থিঙ্ক পাবে না। সেফ জোন কত, মানে কতর মধ্যে র্যাঙ্ক করতে হবে, সেফ জোনটা বলুন। সেফ জোন হচ্ছে 200 ফার্স্ট জেনারেশন আই, মানে দিল্লি, বম্বে, কানপুর, খড়গপুর। ফার্স্টটাই বলুন। হ্যাঁ, ও পাঁচটা। ফার্স্ট। আচ্ছা। ফার্স্ট। হ্যাঁ, দিল্লি, বোম্বে, কানপুর আর খড়গপুরের এটা কত রাখবে জানেন না? ওই তো 200-র একটা মধ্যে, ওটাই বলছি 200-র মধ্যে হলে হবে এগুলোতে। না, আরেকটা সমস্যা আছে। হ্যাঁ বল। সব থেকে সমস্যা যে জেনারেল, ওবিসি, এসসি, এসটি সব থেকে প্রফিট পায় তো এসসি এসটি রা, কিন্তু ওদের জন্য তো হচ্ছে ওরা তো আগে ভাগে তো চান্স পেয়ে যায়, কিন্তু জেনারেল তো সেটা লাস্টের দিকে হয়ে যায়। হ্যাঁ সেই তার জন্য তো জেনারেল। বললাম, মানে আনরিজার্ভড জেনারেলের কথাই তো বলছি, যে আনরিজার্ভড 200-র মধ্যে না হলে পাওয়া চাপ আছে। হুম। তখন ওটা লাক ফ্যাক্টর হয়ে যাবে। ধর মানে থাকে না, হয়তো 200-র মধ্যে র্যাঙ্ক আছে কিন্তু সে একটা অন্য কিছু দিয়ে অন্য কোথাও গেল, মানে জেস্ট দিয়ে কোথাও গেল, মানে এই ধরনের কিছু চলে গেলে কিছু সিট ফাঁকা হবে, তখন যদি ঢুকে যায় এরকম। আদারওয়াইজ মানে ভালো 200। চান্স পারবে না। হ্যাঁ ওগুলো জেনারেলি হয় না, মানে ওইভাবে সিট কমই ফাঁকা হয়। হুম হুম হুম। 200-র আর মধ্যে কলেজের হয়। মধ্যে হচ্ছে যে এভারেজ কত রাখতে হবে? কলেজে 8.5 রাখলে ভালো। এটা একটু বেশি হয়ে যাচ্ছে। কেননা মানে মার্কসটা তো এখন বেশি ওঠে তাই জন্য বলছি। মানে কি বলতো, ও। পরে যদি একাডেমিক্সে ধর ফ্যাকাল্টি পজিশন এসবের জন্য অ্যাপ্লাই করলে তখন তো মার্কসগুলো দেখবে এবারে। উম, যেহেতু 9 পয়েন্ট তো এখন অনেকেই পায়, তাই হুম। ওই যাই হোক 8.5 না হলেও ধর 8.4 টোর এটাকেও, এটাও তো খারাপ নয়। তবে 8-এর কম হলে হুম। সমস্যা আছে, 8-এর উপরে থাকতেই হবে। 8-এর কম চাপ হলে, বেড়ে গেল। 8-এর কম হলে একটু ওয়েটেজটা কমে যাবে। চাপ বেড়ে গেল। মানে ইন্টারভিউতে কলই করে না এখন যেটা দেখতে পাচ্ছি, মানে যেটা একটা তো ইয়ে থাকে, মানে ধর মাধ্যমিকে এত পেয়েছিস তার উপরে তোর মানে ধর 5-এর মধ্যে তোকে তার উপর বেস করে এত একটা নাম্বার দিলো, এরকম করে করে মাধ্যমিক, এইচএস, বিএসসি, এমএসসি সবেতে সব কিছুতে কম্পিটিটিভের র্যাঙ্ক সব কিছু মিলিয়ে একটা নাম্বার পাবি। সেইটার উপরে বেস করে ওরা ইন্টারভিউতে ডাকে, মানে ধর মিনিমাম এত নাম্বার পেলে তাহলে তাকে ইন্টারভিউতে ডাকা হবে, এই যে তোকে শর্ট লিস্ট করা হবে। তো হুম। সেইটাই আর কি, মানে অনেকেই এমন চিনি যারা খুবই ভালো রিসার্চ করেছে, কিন্তু ধর এর আগে কোনো একটা পরীক্ষাতে মাধ্যমিকে হয়তো কম, বা মাধ্যমিক এইচএস দুটোতে কম, মানে ওই সব মার্কসের জন্য অনেকে ইন্টারভিউতে কল পাচ্ছে না। মানে আমাদেরই সিনিয়ররা আছে যারা হচ্ছে যে পরে রিসার্চটা খুবই ভালো করেছে কিন্তু কলই পায়নি, অর্ধেক জায়গাতেই কল পায়নি। বুঝেছি। এটা একটা বুঝেছি। সমস্যা। সেজন্য 8.5 রাখলে মোটামুটি সব দিক থেকেই সেফ মনে হয় আমার। হুম। বুঝেছিস ব্যাপারটা? আহ, হুম। চাপ বেড়ে গেছে। আমি ভেবেছিলাম 7.5-এর মধ্যে রাখলে সেফ জন, চাপ থাকবে না, চাপ বেড়ে যাচ্ছে। দেখ এবার এখন বিদেশে নিশ্চয়ই এইগুলো দেখে না, তুই যদি বাইরের বিদেশে সেটেল করিস তাহলে হয়তো ম্যাটার করবে না। সত্যি দেখে বিদেশে, না? বিদেশে তো শুনেছি নাম্বার টাম্বারের ভ্যালু নেই, শুনেছি শোনা কথা। ঠিক ঠিক মানে অতটা কনফার্ম বলতে পারবো না। মানে আসলে আমার চেনাশোনারা যারা বাইরে সেটেল করেছে তারা তো সবাই প্রচুর নাম্বার পেয়েছে, সেই জন্য। তবে এটা শুনেছি যে এগুলো অতটা ম্যাটার না, কিন্তু শিওর কি করে বলবো। এগুলো এসব ব্যাপারে শিওরলি বলা খুব মুশকিল, কারণ অনেকে না অনেক কিছু বলে দেয়, মানে লোকের থেকে সব কিছু জানা তো এবার। অনেকেই তো, অনেকেও ধর না জেনে বা পুরো শিওর না বলে দেয়, পরে দেখা গেল হয়তো সেটা নয়, এটা পুরো ভুল তথ্য, এরকম আমার অনেকবারই হয়েছে। ওই জন্য এটা শিওরলি বলতে পারছি না। কিন্তু এখানে শিওর, কারণ এখানে তো আমি নিজে ফর্ম ফিল আপ, ইভেন মানে ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডির ফর্ম ফিল আপেও প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিট আপলোড করতে হয়েছিল।
কাজেই মানে আচ্ছা। সেই জন্য এখানে তো আমি শিওর যে দেখে মার্কস। আর প্লাস তোর ফ্যাকাল্টি পজিশনের জন্য যখন অ্যাপ্লাই করবি তখন তো দেখবেই। এই হচ্ছে ব্যাপার। তার মানে রডে ফিরে আসি। আচ্ছা শোন, আচ্ছা। তাহলে আচ্ছা, রড, আরেকটা জিনিস বাকি আছে, এনার্জি অফ ভাইব্রেশন স্ট্রিংটা বাকি আছে। আচ্ছা ওইটা ঠিক আছে ঠিক আছে বলছি, কিন্তু পেনটা হারিয়ে গেল। পেন, ওইটা পেন। হুম, আচ্ছা, জ্যামে ভালো ফেলো, মানে ওটা দেখবে না? পেনের উপরেই বসে পড়েছিলাম। উফ, পেনটা যে ভেঙে যায়নি এতদিনে। যাই হোক, তুই না তাড়াতাড়ি করে কলেজের স্যারের থেকে ওটা ইয়ে করে নিবি। স্যার যদি বলেন এত ছোট করলে হবে না, তাহলে তোকে বড়টা করিয়ে দেবো। ওই যে লাস্টে যেটা বলেছেন ওটাই বলবে। হ্যাঁ, লাস্টে লাস্টে কি? বড়টাই করতে বলবে হয়তো, নিশ্চয়ই। হ্যাঁ, মনে কারণ তো স্যার হচ্ছে। আমাকে সেদিন বোঝাচ্ছিল। কি? আহ কি জ্ঞান দিচ্ছিল। কি জ্ঞান? ও, ফিজিক্স পড়ছো মানে রিসার্চ লেভেল কি করছো, বাচ্চাদের নয়, আরো বেশি করে জানতে হবে। ও আচ্ছা, তাহলে ওই তো। উনি তো সব পর্দা ফাঁস করে দিয়েছে। হ্যাঁ, কি করেছে? পর্দা ফাঁস। ও আচ্ছা, মানে কার সামনে কার পর্দা? ওটা পরে বলবো, রেকর্ডিং হচ্ছে, ও হ্যাঁ, কখন ঠিক কি আছে ঠিক আছে বলবো ঠিক আছে, বুঝতে হ্যাঁ। পারছো? হায় হায়, এনার্জি অফ আ ভাইব্রেটিং স্ট্রিং। ও হ্যাঁ, বাবা তুই ভিডিও দেখতে গেলে তো মাঝের এক গঙ্গা এই সমস্ত আনরিলেটেড কথাবার্তা শুনতে হবে তোকে। যাকগে, ওয়েট, ওকে, ঠিক আছে। তাহলে এটারও তো একটা বড়দের ভার্সন, একটা ছোটদের ভার্সন হবে, কিন্তু আমি বড়দেরটাই করাচ্ছি কারণ তোদের স্যার তো সেটাই করাবে। আচ্ছা, একটা স্ট্রিং আছে, মানে একটা স্ট্রিংয়ের একটা লেংথ সেগমেন্ট which is delta x। এবার এটার উপরে টেনশন কাজ করছে। এইটা হচ্ছে যে, এটা হচ্ছে মানে স্ট্রেচড স্ট্রিং, যেহেতু স্ট্রেচড সেই জন্যই দুদিকে টেনশন কাজ করছে। টেনশন অ্যাক্টিং অ্যাজ দ্য string is stretched। এইবার এটাকে ডিসপ্লেস করা হলো। ডিসপ্লেস করে এই পোর্শনটা এখানে ডিসপ্লেস করে ব্যাপারটা এরকম হয়েছে। এটা হচ্ছে ডিসপ্লেসড স্ট্রিং। তাহলে এইটা হচ্ছে ডেল্টা এক্স, আর ডিসপ্লেসড স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে ডেল্টা এস, আর বাদবাকি তো এ বি, এটা এ ড্যাশ, এটা বি ড্যাশ,
আচ্ছা, এবার হচ্ছে যে একটা অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেল মানে হচ্ছে এখান থেকে ট্যানজেন্ট টানা হলো। আচ্ছা, ডিসপ্লেসমেন্টের পরে টেনশনটা এই দিক বরাবর কাজ করছে, আর এই দিকে ট্যানজেন্ট বরাবর কাজ করছে বেসিক্যালি। এটা টি। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে পি প্রাইম, আর এই অ্যাঙ্গেলটা থিটা, আর এইখানে যে ট্যানজেন্ট সেটা হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা মাইনাস ডেল্টা থিটা। সবকটাই খুব ছোট ছোট ব্যাপার, তাই জন্য সব চেঞ্জগুলোই ছোট ছোট। ঠিক আছে, তাহলে কি কি হলো? প্রথমত এখানে টেনশন অ্যাক্ট করছে কেননা এটা স্ট্রেচড, আর এখানে টেনশন অ্যাক্টিং along the tangent, along the tangent, আর থিটা এবং থিটা মাইনাস ডেল্টা থিটা এরা হচ্ছে অ্যাঙ্গেল অফ ট্যানজেন্ট উইথ হরাইজন্টাল। এবার এটা এক্স, আর এটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স। ব্যাস, এবার এই যে কার্ভড এলিমেন্ট ওই ডিসপ্লেসড হওয়ার পর যেটা হলো সেটা যদি ডেল্টা এস হয়, তাহলে এইটা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ডেল্টা ওয়াই এর স্কোয়ার প্লাস ডেল্টা এক্স এর স্কোয়ার কেননা এ প্রাইম ইকুয়াল টু ওয়াই হলে বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে যে এটা যদি সি হয় তাহলে বিসি প্লাস সিবি প্রাইম, আর বিসি হচ্ছে ওয়াই আর সিবি প্রাইম হচ্ছে ডেল্টা ওয়াই। সুতরাং সিবি প্রাইম ডেল্টা ওয়াই আর ওটা ডেল্টা এক্স হলে ডেল্টা এস সমান এইটা। এখান থেকে আমি ডেল্টা এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে স্কোয়ার রুট অফ 1 প্লাস ডেল ওয়াই ডেল এক্স এর হোল স্কোয়ার। এইবার অ্যাপ্রক্সিমেটলি মানে এটা ডেল্টা এক্স 1 প্লাস ডেল ওয়াই ডেল এক্স এর হোল স্কোয়ার পাওয়ার হাফ। এবার এটাকে আমরা বাইনোমিয়াল এক্সপেনশনে লিখতে পারি হাফ ডেল ওয়াই ডেল এক্স এর হোল স্কোয়ার। এটা কোত্থেকে লিখলাম? এটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার এন ইকুয়াল টু 1 প্লাস এন এক্স প্লাস ওই বাইনোমিয়াল এক্সপেনশন এন ইন্টু এন মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার আপ টু ইনফিনিটি। এবার এক্স যদি খুব স্মল হয় একের থেকে, তাহলে 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার এন অ্যাপ্রক্সিমেটলি 1 প্লাস এন এক্স, সেই হিসেবে এইটা হলো। তার মানে ডেল্টা এস মাইনাস ডেল্টা এক্স, এটা অ্যাকচুয়ালি আমরা পোটেনশিয়াল এনার্জিটা বার করার জন্য আমাকে এই ঝামেলাটা করতে হচ্ছে। আচ্ছা, ডেল্টা এস মাইনাস ডেল্টা এক্স তোর দাঁড়াচ্ছে তাহলে হাফ অফ ডেল ওয়াই ডেল এক্স এর হোল স্কোয়ার ডেল্টা এক্স। ঠিক আছে, এবার পোটেনশিয়াল এনার্জি অফ দ্য স্ট্রিং ইকুয়াল টু হোয়াট? দেখ, ফোর্স কি কাজ করছে এখানে? টি।
এই ফোর্সের আন্ডারে ইনক্রিজ অফ লেংথ, সেটা কত না ডেল্টা এক্সটা বেড়ে ডেল্টা এস হয়েছে। যখন নর্মালি ছিল জাস্ট তখন ডেল্টা এক্স ছিল, তারপরে যখন ডিসপ্লেস হলো তখন আর ডেল্টা এস হয়ে গেল। তাহলে টি এর জন্য এই ইনক্রিজ অফ লেংথটা এইটা হয়েছে। তাহলে ওয়ার্ক ডান ইজ ফোর্স ইনটু ইনক্রিজ অফ লেংথ ডিডাব্লিউ। এটাই হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি, মানে দিস ডিডাব্লিউ is stored as dV, মানে potential energy in the string। কাজেই dV equal to T delta S minus del X। সুতরাং টোটাল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ইন্টিগ্রেশন পুরো লেংথের উপর, তাহলে 0 to L T del S minus del X। এবার del S minus del X আমরা যেটা বের করেছি সেটা এখানে বসিয়ে দেব। তাহলে 0 to L T হাফ del Y del X এর হোল স্কোয়ার dx। এটা পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জিটা তো খুবই সহজ। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কোয়ার, মানে হচ্ছে ইন্টিগ্রেশন হাফ, তারপরে মাস হচ্ছে মিউ ডিএক্স, যেখানে মিউ হচ্ছে মাস পার ইউনিট লেংথ, ইন্টু ভেলোসিটির স্কোয়ার ডেল ওয়াই ডেল টির স্কোয়ার। ইন্টিগ্রেশন হবে পুরো লেংথের উপর। ঠিক আছে, এবারে আমরা আগেই দেখেছি, অবশ্য এটাকে আগের দিন করানো হলো, এটা তো আবার আগের দিন করানোই হয়নি, এটা তুই নিজে পড়েছিস কিনা জানি না। মানে এই যে ডিস্টারবেন্স বা ডিসপ্লেসমেন্ট ওয়াই এক্স টি, এইটা হচ্ছে বেসিক্যালি অনেকগুলো ওয়াইএন এর সামেশন। ঠিক আছে, এই ওয়াইএন গুলোকে বলা হয় নর্মাল মোড। এবার yn is given by an, মানে n গুলো ইন্টিজার। ঠিক আছে, এটার আলাদা প্রুফ আছে, মানে আগের দিন তো আমরা শুধু ইকুয়েশন ডিরাইভ করেছি, ইকুয়েশনটাকে সলভ করলে এই নর্মাল মোডগুলো আসবে। সাইন knx cos ওমেগা nt প্লাস phi n। এটা can be shown by solving del 2y del x2 equal to 1 by v square del 2y del t2। ওকে, তাহলে এবার যেহেতু এখানে একটা yn চলে গেল, তাহলে এবার সবার মধ্যেই একটা nth কম্পোনেন্ট চলে আসবে। তাহলে পিইটা হবে সাম ওভার এরকম প্রত্যেকটা নর্মাল মোডের জন্য যে পোটেনশিয়াল এনার্জি তার সামেশন, এবং কাইনেটিক এনার্জিটাও হবে প্রত্যেকটা নর্মাল মোডের জন্য যে কাইনেটিক এনার্জি তার সামেশন। এবার nth মোডের জন্য যে পোটেনশিয়াল এনার্জি সেটা তাহলে কি হবে, হাফ অফ টেনশন 0 to L ডেল ডেল এক্স অফ ওয়াই এন, মানে ওয়াই এর বদলে এবার ওয়াই এন হবে dx
এবং কাইনেটিক এনার্জি ফর nth নর্মাল মোড যাচ্ছি, that will be half mu 0 to L del t of yn তার স্কোয়ার dx। ঠিক আছে, আচ্ছা এরপরে তুই নিজেই করতে পারবি, এটা তোর হোমওয়ার্ক। সেটা হচ্ছে এই যে yn-টা লিখেছি আর এই হচ্ছে ফর্মুলা, তাহলে yn এর del x করবি, হোল স্কোয়ার করবি আর এইটা করবি, করে দেখ যে যেটা বইতে দেওয়া আছে বইয়ের সাথে অ্যান্সারটা মেলাতে হবে। ঠিক আছে, en equal to 1/4 m omega n square an square, এটা আসছে কিনা দেখ। ঠিক আছে, এটা আসছে কিনা দেখ, যদি না আসে বা আটকে যায় তাহলে আমাকে বলিস, আমি তোকে ওই জায়গাটা করে পাঠিয়ে দেবো, উইকের মধ্যেই পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর শুক্রবার তো আসছিসই, শুক্রবার 12:30তেই আয়, কেননা সব খুঁজে টুজে রাখতে হবে আমায় আইসিগুলো। শুক্রবার দিন কি করব, মানে কোনটা করবো, শুক্রবার ডিজিটাল না আনালাম? আমার মনে হয় আগের দিন ট্রানজিস্টরের সার্কিটটা তো করা ছিল, ডেটাটা নেওয়া হয়নি, ডেটাটা নে, মানে না হলে তো কোনোটাই কমপ্লিট হবে না।